আমি বিশেষ কোনো সিটকেই মুর্শিদাবাদের চ্যালেঞ্জিং হিসাবে দেখছি না। তৃণমূল কংগ্রেসের কাছে মুর্শিদাবাদের সব সিট চ্যালেঞ্জিং হবে, এটুকু বলতে পারি। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তাদের মুর্শিদাবাদ জেলায় তাদের যারা নেতৃত্বে আছে, যাদেরকে নতুন করে আবার দায়িত্ব দিয়েছে, তারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে, সেটা তারা কিভাবে মোকাবেলা করবে সেটা তারা ভাবুক। আমি মুর্শিদাবাদের কোনো সিট আজকের দিনে আমার কাছে কোনো চ্যালেঞ্জিং এর বিষয় না। ভরতপুরও জিতাবো, যাকে ক্যান্ডিডেট করব, সে আমাদের জোটের ক্যান্ডিডেট হবে না আমার ক্যান্ডিডেট হবে না। আমি তো আগেই ডিক্লেয়ার করেছি যে আমি দুটো সিটে কন্টেস্ট করছি, রেজিনগর এবং বেলডাঙ্গা। আমি তো যেদিন আমার দল ওপেন হয়েছে সেদিন ও ডায়াসে থেকেই বলে দিয়েছি, এবং যে আমি 8টা-9টা ক্যান্ডিডেট ঘোষণা করেছি সেখান থেকেই তো আমি রেজিনগর 70 এবং 71 বেলডাঙ্গা, এই দুটোতে লড়বো। ওখানে আমার ক্যান্ডিডেট থাকবে, আমি কাকে ক্যান্ডিডেট করবো সময় মতো, যখন সব জায়গায় ক্যান্ডিডেট করব। 182টা ক্যান্ডিডেট করব, 182, 135 ছিল, প্রতিদিনই বাড়ছে। আজকের দিনে আমার কাছে যা তথ্য আছে, যা মানুষের আগ্রহ আছে, তাতে 182টা সিটে লড়ব। মানুষ কার পক্ষে থাকবে, কাকে ভোট দেবে, আবার পুনরায় মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিবে কিনা, সে ভোটাররা সিদ্ধান্ত নেবে। আমি আমার বক্তব্য গোটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব। আমার মূল টার্গেট মমতা ব্যানার্জির এই মিথ্যাচার, মুসলিম কমিউনিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, অথচ আমাকে তিনি বিশ্বাসঘাতক বলছেন। যদি দল চেঞ্জ করার জন্য, নতুন দল করার জন্য যদি আমি বিশ্বাসঘাতক হই, তাহলে মমতা ব্যানার্জি ট্রিপল বিশ্বাসঘাতক। কারণ তিনি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেস করেছিলেন, আবার তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের সাথে 2001 সালে আবার জোট করেছিলেন, আবার তারপরে এনডিএর সাথে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন এনডিএকে আজকে সে বিজেপিকে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছে। অটল বিহারী বাজপেয়ীকে কে ডেকে নিয়ে এসেছিল কালীঘাটে, হরিশ্চন্দ্র স্ট্রিটে? মমতা ব্যানার্জি। তো তার মা গায়ত্রী ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ী জি পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল, মমতা ব্যানার্জি নিজে তার সঙ্গে। আর একটা তথ্য বারবার বাংলার মানুষকে দিব, যে সিপিএম এর 34 বছরের শাসনকালের থেকে মুখে মমতা ব্যানার্জি মুসলিম তোষণের কথা বলেন, কিন্তু তিনি সনাতনী ধর্ম অবলম্বী মানুষকে তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতা নিয়ে। কারণ তার প্রমাণ ভরি ভরি আছে, তথ্য দিয়ে বলবো। কারণ যেদিন 13ই মে 2011 34 বছরের বাম সরকারের পতন ঘটেছিল, সেদিনকে ছিল 558টা বাংলায় RSS এর শাখা অফিস। আজকে সেই শাখা অফিস মমতা ব্যানার্জির মানে সমর্থনে, ডাইরেক্ট ইনডাইরেক্টের সমর্থনে, তার প্রশাসনদের সমর্থনে, দেখেও না দেখার ভান করে 12,000 বাংলার, যেখানে 37% মুসলমানের বাস, 62% গোটা বাংলায় অমুসলিমদের বাস, সনাতন ধর্মাবলম্বী মানুষের বাস। সেখানে মাদ্রাসা, তারা কোনো উগ্র মুসলমান না, মৌলবাদ না, তাদের আরবি পড়াশোনা করার জন্য, কোরআন পড়াশোনা করার জন্য তাদেরকে মাদ্রাসাগুলা, খারিজি মাদ্রাসা, সেখানে এক সময় দেখবেন ডোমকলের মতো জায়গায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য 235 জিতার পরে তিনি বলেছিলেন যে মাদ্রাসাগুলা RSS এর আকড়াখানা। তাকে 3 দিনের মধ্যে পিছু হটতে হয়েছিল, সেই বক্তব্য থেকে তিনি সরে এসেছিলেন, উদ্যোগ করেছিলেন। তো মমতা ব্যানার্জি 10,000 খারিজি মাদ্রাসা স্যাংশন দেবো বলে ক্ষমতায় এসেছিল, এখন পর্যন্ত মাত্র 338 আর 235
তাহলে সংখ্যাটা কত হয়? 350 করে হলে 700, তাও না 600 কত হবে? এই মাদ্রাসাগুলা তাও আবার কৌশল করে আনএডেড কথাটা লিখে রেখেছে। আন কথাটা সরিয়ে দিলেই এই মাদ্রাসার 45,000 ছাত্রছাত্রী মিড ডে মিল পেত, যারা সবই মুসলমান, এবং 2,500 শিক্ষক, তারাও 20 থেকে 25,000 টাকা স্যালারি পেত। তারা মাত্র 5,000 6,000 টাকা করে স্যালারি দেওয়া হয়। মিড ডে মিলের জন্য পথকুকুরকে মিড ডে মিল খাওয়ানোর নির্দেশ আসছে কেন্দ্র সরকার থেকে, আর রাজ্য সরকার সেটা ইমপ্লিমেন্ট করছে। অথচ এইসব মুসলিম যেসব মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলো এতদিন ধরে মুসলমানদের পয়সাতেই, মুসলমানদের চাঁদাতেই, মুসলমানদের আর্থিক সহযোগিতাতেই কিন্তু এই মাদ্রাসা এখনো তারা নিজের পায়ে দাঁড়িয়ে চালাচ্ছে। তাহলে গদ্দার মুসলমানদের সঙ্গে কে কে দ্বিচাচারিতা করেছে, কে মিথ্যাচার করেছে? উনি নিজে বললেন এসআইআর করতে দেব না, করব না, মানব না, সেই এসআইআর হয়ে গেল। উনি নিজে বলেছিলেন যখন উমরপুর মোড়ে এনএইচ এর উপর রোড ব্লক হয়েছিল, তখন তাদের এসপি আনন্দ রায় কি করছিল, আশপাশের থানাগুলা কি করছিল, বিভিন্ন থানা থেকে যখন 50,000 লোক রাস্তায় দাঁড়িয়ে গেল, রোড ব্লকেড হলো, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব কার ছিল? পুলিশের, সেখানকার এসপির, সেখানকার ওসিদের, আইসিদের, এসডিপিওদের। তারা সেখানে ব্যর্থ হয়েছে। উল্টে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ওমরপুরে। তারপরে ফলস্বরূপ হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস নৃশংসভাবে খুন হয়েছে। এই দায় কি মমতা ব্যানার্জির সরকার এড়াতে পারে? এই দুটো নৃশংস খুনের জন্য 13টা ফ্যামিলি আজকে শেষ হয়ে গেল, লাইফার হয়ে গেল তাদের। আমার যতটুকু জানা, পুলিশ সব জেনে 9টা ফ্যামিলিকে ফাঁসি দিল। যে 13 জনের সাজা হয়েছে, ওই ঘটনার সঙ্গে 4 জন যুক্ত ছিল। তাহলে পুলিশ আর যারা যুক্ত ছিল তাদের কেন পুলিশ খুঁজে বের করতে পারলো না? এ দায়িত্ব পুলিশকে নিতে হবে, পুলিশ মন্ত্রীকে নিতে হবে। তাহলে উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে মুসলিম প্রীতি দেখানো, মুসলিমরা জাগছে, জাগবে। আগামী ভোটে গোটা বাংলার মুসলমানদেরকে বলবো যে অকর্মণ্য, তুলাবাজ, দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় করতে হবে। আমাদের প্রয়াত গনি খান চৌধুরী বারবার বলতেন যে সিপিএম কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কিন্তু তিনি দেখে যেতে পারেননি। মমতা ব্যানার্জির উপরে মানুষ ভরসা করেছিল, তাই 34 বছরের সরকারের পতন ঘটেছিল 2011 সালের 13 মের গণনায়। তাহলে আমরা বলছি, আমার স্থির বিশ্বাস বরকত সাহেবের মতো ঘটনার পুনরায় ঘটবে না। হুমায়ুন কবির বেঁচে থাকতেই তৃণমূল সরকারের পতন ঘটবে, 2026-এই ঘটবে। 9 কিংবা 10 সালে সমাবেশটা করছে। তো আগামী দিনে আমাদের পথ চলা শুরু হয়েছে নতুন ভাবে। বাংলার মানুষকে বলবো, নতুন ভাবে আমাদের সঙ্গে থাকুন। আমাদের একটাই লক্ষ্য, সাম্প্রদায়িক বিজেপিকে রক্ষা এবং মিথ্যাচারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গদ্দার আখ্যা দিচ্ছে। তারা কত মুসলমান সমাজের মানুষের সঙ্গে প্রতি পদে পদে এই যে ওয়াকফ নিয়ে গদ্দারি করেছে। ওয়াকফ নিয়ে বলেছিল আমি একাই দেখে নেব, কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানব না। একটা মুখ্যমন্ত্রী এভাবে বলতেই পারে না। কোন সরকার যখন কোনো অ্যামেন্ডমেন্ট করে, মেজরিটির বলে করে, তখন তাকে মানতেই হয়। উনি মানুষের কাছে ভাওতা দিলেন, মিথ্যাচার করলেন, ওয়াকফ মানা হবে না। সেই ওয়াকফ তলায় তলায় তাদের পিভি সেলিম মাইনরিটি দপ্তরের আরেকজন আব্দুল সাত্তারকে, মাদ্রাসা শিক্ষার মন্ত্রী ছিল বুদ্ধবাবুর গভর্নমেন্টে, তার মালদায় বাড়ি, তাকে বিনা কারণে বসিয়ে রেখেছে, নামটা শো করে 1.5 লাখ টাকার বেশি ফেসিলিটি তাকে দিচ্ছে। তার কি কাজ?
সে মুসলমান সমাজের জন্য এই আব্দুস সাত্তার কি করেছে? এই গত প্রায় 1 বছর হতে চললো, তাকে বসিয়ে রাখা হয়েছে। পিভি সেলিম আইএস অফিসার, সে বসে আছে সচিব হয়ে, প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে। তো এইসব, আর লোককে নিদান দিচ্ছে যে চপ মুড়ির দোকান করো, ঘুগনির দোকান করো। তো ওনার ফ্যামিলির অনেক লোক আছে, তাদেরকে করে দেন না, ওটা দিয়ে শুরু হোক না। তার ফ্যামিলির লোকরা কি করছে সেটা মানুষের কাছে আগে তুলে ধরতে হবে। আর লোককে নিদান দেবে যে তোমরা সব, এই যে যাদের 25,752 জনের চাকরি চলে গেছে, তাদের কি অবস্থা হচ্ছে। আজকে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতিতে ছেয়ে গেছে। তো সেই দুর্নীতি মুক্ত বাংলার নতুন সরকার আনতে আমরা অল আউট লড়বো। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি আমার যারা জোট সঙ্গী হবে, অন্ততপক্ষে এখন আমি বুঝতে পারছি যে আইএসএফ এবং মিম, তারা আমার সঙ্গী হতে চলেছে বা হবে। আমি 182টা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে। কাকে কটা ছাড়বো, তারা আমাকে কটা ছাড়বে, সেটা তাদের সঙ্গে কথা হবে, তখন সেটা সময় মতো জানতে পারবে। এবং এই 182টা সিটে লড়াই করে আমরা কি রেজাল্ট আনবো, কাউন্টিং এর দিনে মিরাকেল রেজাল্ট হবে, এইটুকু বলে। মিরাকেল রেজাল্ট হবে, যেটা বাংলার রাজনীতিতে অনেক প্রবীণ এবং দক্ষ রাজনীতিকরা ফেল করেছিল, তারা সাকসেস পায়নি। কখনো তারা বাংলা কংগ্রেস করেছিল, আবার বন্ধ হয়ে গিয়েছিল। কেউ সিপিআই থেকে সিপিআইএম হয়ে সাকসেস হয়েছিল। কিন্তু বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি। তার সঙ্গে আইএম আসাদুল্লাহ ওয়াইসির দল যদি যোগদান করে, তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি। আরে ভাই, এসব বলে ফেলে কি হবে? ওনার পোস্টটা যাবে, ওনার আর টিকিটও পাবে না। এমনিতেই টিকিটের মাইনাসের তালিকায় অনেকেই আছে, ছিল এই জেলাতেও অনেকেই ছিল। তারা আবার এখন দেখবে যে হারবে, তার চেঞ্জ করেই বা কি হবে, তাদেরই দেবে। ওসব তো বিপ্লব বাবু বলেন আর অনেক বাবু বলেন, সবাই কিন্তু ওই রকম। ইউপির রাজ্যের চেয়ারম্যান হিসাবে আমি আমাদের সাংগঠনিক কিছু জেলার পদাধিকারী ডিক্লেয়ার করছি। সেটা হচ্ছে যে মালদা জেলার সভাপতি রয়েল ইসলাম, তার কন্ট্যাক্ট নাম্বার 8640932436। হচ্ছে জেলার প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আবু মিন্নাত শেখ। ভাইস প্রেসিডেন্ট আবু মিন্নাত শেখ, ওর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8967460601। এরা হচ্ছে মালদা জেলার আমাদের পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের মুর্শিদাবাদ জেলার ইউথের প্রেসিডেন্ট হিসাবে বিপ্লব, এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, কোথায় দিয়েছ, 8371078800। এ হচ্ছে ইউথের মোহাম্মদ ইমতাজ বিপ্লব।
মোহাম্মদ ইমতিয়াজ বিপ্লব, বাড়ি ইসলামপুর। ওর কন্ট্যাক্ট নাম্বার বলে দিলাম। এই দিকে সাংগঠনিক জেলার বহরমপুর সাংগঠনিক জেলার ইউথের প্রেসিডেন্ট হিসাবে একে দায়িত্বভার দেওয়া হলো। আর মালদা জেলার বলে দিলাম। এছাড়া ডোমকল ব্লক সভাপতি মামুন মন্ডল, বেলডাঙ্গা 2 এস্ট মানে রেজিনগর সাইড মুকাদ্দেস, বেলডাঙ্গা 1 মুলায়ম শেখ, বেলডাঙ্গা 1 এর সভাপতি নিয়োগ করা হলো। এরপরেও আজকে ইসলামপুরের 1 এর ব্লক সভাপতি আমি কিছুক্ষণ পরে আপনাদের দিতে পারবো। তারা রাস্তায় আসছে, এসে পৌঁছলে আমি পরে আপনাদের নাম জানাবো। প্রতিদিনই প্রায় প্রেস কনফারেন্স থাকবে। প্রতিদিনই সাংগঠনিক জেলার কাকে কোথায় নিয়োগ করা হচ্ছে আমাদের ফেসবুক আইডি থেকে তো যাবেই, তার আগে আপনাদেরকে ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের রাজ্যের প্রেস সচিব করা হয়েছে। আপনারা জানেন যে বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন, তিনি কলকাতায় থাকেন, তাকে আমাদের রাজ্যের প্রেস সচিব। এছাড়াও সৈয়দ আহমেদ কবির, তাকে রাজ্যের ইউথ প্রেসিডেন্ট করা হয়েছে। তাছাড়াও সে আমাদের স্পোক্স পার্সনও থাকছে। সৈয়দ আহমেদ কবির সে রাজ্যের স্পোক্স পার্সনও থাকছে। আর বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন, তেনাকে প্রেস সচিব রাজ্যের, এবং উনি 1 নম্বর স্পোক্স পার্সন থাকবে। কারণ প্রেসের বিষয়টা পুরোপুরি কামাল হোসেন সাহেব দেখবে, গোটা রাজ্যের বিষয়টা। স্পোক্স পার্সনের সচিব হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। মোটামুটি বেলডাঙ্গা 2 এস্ট, বেলডাঙ্গা 1 হলো বহরমপুর সাংগঠনিক জেলার ইউথ হলো যুব আমাদের। এছাড়াও 2-1 দিনের মধ্যে মহিলা, ছাত্র এসবগুলো ডিক্লেয়ার দেওয়া হবে। আরো ইসলামপুরের ব্লক সভাপতিটা আজকেই আমি আমার থেকে দিয়ে দেবো, আপনাদেরও কপি পাঠিয়ে দেবো। কতদিনের মধ্যে আপনার এই টোটাল কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করার টার্গেট আছে? পুরো জানুয়ারি, 31শে জানুয়ারির আগে গোটা রাজ্যে টোটাল কমিটি, আমাদের জেলার ব্লক কমিটি, ব্লক সভাপতিগুলা 15 জানুয়ারির মধ্যে কমপ্লিট করব। আর মোটামুটি গোটা রাজ্যের কমিটি 31শে জানুয়ারির মধ্যে। কিন্তু আগেই একটা আপনাদেরকে পশ্চিম মেদিনীপুর দিয়েছিলাম, আজকে মালদা দিলাম। 2-4 দিনের মধ্যে উত্তর দিনাজপুর বা নদিয়া, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা এবং রানাঘাট সাংগঠনিক জেলা, এগুলো দিব। এছাড়াও বীরভূম, সর্বত্রই আমাদের পার্টির কমিটি গঠন করা হবে। হুমায়ুনদা, নতুন দল করা তো বেশ কয়েকদিন ইতিমধ্যে অতিক্রান্ত হলো। শাসক বিরোধী এই সমস্ত দল থেকে, গ্রাম পঞ্চায়েত স্তর থেকে বা তৃণমূল স্তর থেকে কেউ কি আপনার দলে যোগদানের কোনো প্রবণতা দেখিয়েছে, দেখুন, ইচ্ছা প্রকাশ করেছে? আমি কে কোথায় প্রবণতা দেখাচ্ছে বা দেখাবে সেটা নিয়ে এখনই আপনাদের সামনে আমি কোনো কিছু ওপেন করতে পারছি না বা বলছি না। আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে বর্তমান শাসক দল তারা 14 বছর ক্ষমতায় থাকার সুবাদে অনেক কাজ যেমন করেছে, অনেক অকাজ, কুকাজ এবং দুর্নীতিতে এরা ডুবে গেছে। একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে তাদের ক্ষমতাচ্যুত করাই হচ্ছে আমার পার্টির মূল লক্ষ্য।
তো সেখানে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, এসব নিয়ে আমি সেটাকে কি করে ওভারকাম করব বা প্রতিহত করব সেটা সময় কথা বলবে। আমার একটাই কথা আজকের দিনে, যে আমরা আগেও 34 বছরের সরকারের টাইমে রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা শুধু সেই দলের ভোট ব্যাংক হিসাবে তাদের ব্যবহার করা হয়েছে। একই পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 14 বছর ধরে এইভাবে মুসলিমদের সঙ্গে মিথ্যাচার, প্রতারণা এবং শুধু মুখে অনেক কিছু বলে। দেখুন, জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার 29 তারিখে বিকেলে যেখানে রাজ্যের স্বাস্থ্য ভবন হওয়ার কথা, সেই স্বাস্থ্য ভবনের জায়গাতে দুর্গায়ন করার জন্য জায়গা ইতিমধ্যে একটা হিন্দু ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে। 260 কোটি টাকা হিডকো থেকে 29 তারিখে মুখ্যমন্ত্রী সেটার করবে, শিলান্যাস করবে বা করবে। আমরা আগামী দিনে অল আউট এই হিডকোকে আমি ঘেরাও করব, কারণ রাজ্য সরকারের সবারই ট্যাক্সের টাকায় বা একটা রাজ্যের হিডকো, কলকাতার হিডকো কোনোদিন এইভাবে সরাসরি একটা সম্প্রদায়ের হয়ে একটা মন্দির বানাতে টাকা দেবে। আমরা প্রয়োজনে হিডকো ঘেরাও করব, হিডকোর আধিকারিকদের সঙ্গে কৈফত আমরা নেব। এছাড়াও আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটছে। সুতিতে একটা ছেলেকে মেরে দেওয়া হয়েছে, তার ডেড বডিও এসে গিয়েছে, কবরস্থ হয়েছে। একটু সময় বের করে ওখানকার এমএলএ কালকে তাকে বাড়িতে গিয়েছে, স্টেটমেন্ট করেছে, ঠিকই আছে, এটা একটা মানবিক ব্যাপার, তার এলাকা সে করবে, ওরাই স্বাভাবিক। আমিও আমার নতুন পার্টি, সেই হিসাবে তাদের বাড়িতে সময় বের করে যাব। এর মধ্যে আপনার বিশ্ব ইজতেমা হচ্ছে মুসলিম সমাজের পক্ষ থেকে, মুসলিম কমিউনিটির পক্ষ থেকে, ওটা বিরাট বড় একটা বিষয়। শুধু ভারতবর্ষের মুসলিম না, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মুসলিমরা সেখানে অ্যাটেন্ড করছে। তো আমিও 30 তারিখে, 2 তারিখ থেকে 5 তারিখ, এই 3 দিন নিয়ে, কিন্তু 1 মাস আগে থেকে সেখানে চালু আছে, বিভিন্ন জেলার ক্যান্টিন চালু আছে, আমাদের মুর্শিদাবাদেরও ক্যান্টিন আছে। আমি কাল 30 তারিখে সকালে যাব সেখানে, আনুমানিক 9টা থেকে 10টার মধ্যে সেখানে পৌঁছাবো। তারপরে সেখানে দুপুরের নামাজে অংশগ্রহণ করব, তারপরে আবার ফেরত আসবো। তো এখানে 20 থেকে 25টা গাড়ির কনভয় নিয়ে আমি কলকাতা থেকে অ্যাটেন্ড করব, আমার লোকজনরা এখানে গাড়ি নিয়ে যাবে। নবদ্বীপ ব্রিজ হয়ে, কালনা রোড হয়ে, চুচুড়া থেকে ডান দিক দিয়ে ঢোকা যায় বেতার মোড়, দাঁতপুর থানা, হুগলির দাঁতপুর থানা এলাকায় ওটা হচ্ছে। সেখানে আমরা 30 তারিখে যাচ্ছি, এটা একটা বিষয়। পাশাপাশি সাংগঠনিক কাজ, সাংগঠনিক দায়িত্ব চলতেই থাকবে, কর্ম চলতেই থাকবে। আজকেও আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে 4 জন শ্রমিককে, যাদেরকে প্রায় মারধর করে জয় শ্রীরাম বলা করে নিয়েছে, মেরে, তারপরে তারা প্রাণ ভয়ে উড়িষ্যা থেকে চলে এসছে। তারা সব বেলডাঙ্গা 1-এর বিভিন্ন গ্রামের, রেজিনগর এবং বেলডাঙ্গা দুটো বিধানসভার লোক। 4 জন 5 জন মুসলিম পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এরকম হয়েছে। তো সেসব নিয়ে আমরা আন্দোলনে নামবো, তাদের পাশে থাকার চেষ্টা করব। ওটা এখনো বলতে আমি সম্পূর্ণভাবে সবকিছু প্রসেস কমপ্লিট আছে। ওটাতে ইউজ করব আমি ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ইউজ করা হবে। এপ্রিলের লাস্ট ভোট যতদিন চলবে, প্রচার করার সুযোগ যতদিন থাকবে, সেই অবধি চলবে। 2.5 মাস। হেলিকপ্টারে আপনার প্রচার শুরু হবে ফেব্রুয়ারি থেকে? ফেব্রুয়ারির মিডিল থেকে। আচ্ছা, ফেব্রুয়ারির মিডিল থেকে আমি গোটা রাজ্যে যেখানে যেখানে, কারণ এটা শুধু ইউজ করা হবে সময়
বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য। তা নাহলে আমাকে তো এক এক দিনে 3টে করে বিধানসভায় আমি সভা করব। যে এরিয়ায় থাকবো, নর্থ বেঙ্গলে থাকলাম, নর্থ বেঙ্গলে আশপাশে 70, 80, 100 কিলোমিটারের মধ্যে আমি করে নিলাম। তেমনি সাউথ 24 পরগনায় থাকলাম, নর্থ 24 পরগনায় থাকলাম, মেদিনীপুরে থাকলাম, ঠিক সেখান থেকে করে নেব। শুরু করবেন নর্থ বেঙ্গল থেকে, স্টার্ট করবেন তাহলে? হ্যাঁ, উত্তর দিনাজপুর, কুচবিহার, মেখলিগঞ্জে প্রার্থী দেব, তুফানগঞ্জে প্রার্থী দেব। এরকম যেখানে যেখানে আমাদের ক্যান্ডিডেট থাকবে, আমার যারা জোট সঙ্গী তারাও আমার সঙ্গে হেলিকপ্টারে প্রচারে যাবে। তাদের কোনো সিটের হয়েও আমি প্রচারে যাব, তাদেরকেও আমার যেসব সিটের জন্য প্রচারে নিয়ে আসবো। কোনো তারকা প্রার্থী থাকছে আপনার? সেটা সময় কথা বলবে ভাই, এত তাড়াতাড়ি এত আগ্রহ দেখানোর কোনো দরকার নেই। তারকা থাকবে না সেলিব্রিটি থাকবে, তো একটা সেলিব্রিটি নিয়ে নিচ্ছে, এদের তৃণমূলেরই দলে ছিল শোয়েব আহমেদ কবির, সে তো নায়কের ভূমিকায় অভিনয় করেছে, এখনো তার সিনেমা চলছে। এরকম অপেক্ষা করেন না, শিক্ষাবিদ কামাল হোসেন, তাকেও আমি কোনো জায়গায় লড়াতে পারি। তো এরাও তো তারকা। তারকা কি শুধু মিঠুন চক্রবর্তী আছে, না ওই দীপক অধিকারী আছে? এর আগে তো ছিল মিমি চক্রবর্তী, তারপরে ছিল, দরকার হলে নুসরতকে নিয়ে এসে আবার বসিরহাটে দাঁড় করাবো। অত চিন্তা কি, ওয়েট করেন না। কথা চলছে? হ্যাঁ, বললাম তো ওয়েট করেন না, ওয়েট অ্যান্ড সি। দেখুন, আপনাদের প্রশ্ন করাটা স্বাভাবিক, কিন্তু আমি ফাইনালি এখনই আপনাদেরকে কোনো কিছু বলছি না। আমার জন্য আমি বারবার ওপেন করেছি যে কারা টিএমসি কে হারাতে চাই, কারা বিজেপি কে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, সেই সব ভাবাপন্ন দলগুলোর সঙ্গে আমার দরজা খোলা আছে। তারাও যদি আমাকে কোনো জায়গায় ডাকে আমি যেতে রাজি আছি, আমিও কোনো জায়গায় ডাকলে যদি তেনারা আসেন আমি বসতে রাজি আছি। তবে মোটামুটি এটুকু ধরে নেওয়া যেতে পারে যে কেউ শর্ত দিয়ে আমার সঙ্গে যদি কেউ কন্ডিশন আসতে চাই, আমি কোনো শর্তই রাজি নই। আমি ওপেন ফোরামে বলছি, সেখানে আমার ধারণা যে কে আসবে না আসবে সেটা পরের জানা, অন্ততপক্ষে আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি এনাফ ইজ এনাফ বলে একটা কথা আছে। বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো, টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখাবো। আগামী দিনে সময় কথা বলবে কে কার সাথে জোটে থাকবে, কে থাকবে না। আমি বামপন্থীদের জন্য ওপেন বলেছিলাম, তাদেরও যদি কিছু কন্ডিশন দেয় সেটা ভেবে দেখা যাবে। কিন্তু কংগ্রেসের যে ধরনের আচরণ দেখছি, কংগ্রেসের সঙ্গে না হওয়াটারই সম্ভাবনা বেশি। কংগ্রেসের একটা জাতীয় দল, তাদের অনেক শক্তি আছে, তারা লড়বে। আমি নতুন শক্তি নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে, নতুন ভাবে বাংলার মানুষের কাছে আমাদের এজেন্ডা তুলে ধরবো, আমাদের বক্তব্য তুলে ধরবো, আমাদের কি কি মানুষের জন্য ইলেকশন রাখা যায় সেটা রাখবো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাসন্তী ছাড়া কোন জায়গায় নেই। গোটা মুর্শিদাবাদ জেলার 26টা ব্লক, 2টো সাংগঠনিক জেলা, কোন জায়গায় নেই, কোন বুথে নেই, কোন অঞ্চলে নেই। এগুলার জবাব আপনি, এই প্রশ্নের জবাব আপনি ঠিক ভোটের ব্যালটে পাবেন, ইভিএম মেশিনে পাওয়া যাবে। পুলিশের ভূমিকা এখানে পুলিশ কি করবে? পুলিশের কিছু করার আছে? দুই ভাই ভাই যদি মারামারি করি, পুলিশ কি করবে? দেখবে যে মারামারিটা হচ্ছে, ওরা মিটিয়ে নেবে, না ওরা আবার চুপচাপ হয়ে যাবে, এই করবে। পুলিশের তো কোনো দোষ দিয়ে লাভ নেই। পুলিশকে কাজ করতে দেবে পুলিশ মন্ত্রী, তবে তো সে ঠিকঠাক করে কাজ করবে। পুলিশকে যদি সবসময় অর্ডার সিটি করে যে তোমাকে
বেশি কাজ করতে হবে না, তুমি শুধু কোথায় পয়সা তুলবা সেটা তুলো, আর 75% খাও আর 25% এখানে পাঠাও। ওপেন বলেছিল তৃণমূল, আমি বলেছি? তৃণমূল ওপেন বলেছিল যে 75% আর 25%, এই রেশিওটা কে বলেছিল? তো পুলিশ, বেলারও, বিডিও, তারাই তো দল চালাচ্ছে। পুলিশের ওসি আইসিরা আর বিডিও বেলারোরা তো দল চালাচ্ছে, তৃণমূলের তো কোনো নেতা নাই, একটাই পোস্ট, বাকি সব তো গুরুত্বহীন ব্যক্তি। এটা কে জানে না? আবার রিপিট করব মানুষকে যত পারবো। সব আসলেই বাম কংগ্রেস প্রার্থী দিতে পারে, তাদের যদি সাংগঠনিক ক্ষমতা থাকে। আমি আমার যে টিম ওয়ার্ক বা আমি যাদের নিয়ে লড়বো, আমি এখন পর্যন্ত 182টা আসনে লড়ার প্রস্তুতি আমার পাক্কা আছে। মানে সবগুলোই কি জোট করে, না যে 90টা আসন যেগুলো মাইনরিটি ডমিনেটেড যেগুলো আপনি ভেবেছিলেন হ্যাঁ, সেগুলোতে জোট করে লড়বেন? সেগুলোও জোট হবে, এই 182টাই জোট হবে। 182টাই কে কোথায় লড়বে সেটা আমরা ঘরে বসে ঠিক করব। মনোনয়নের টাইমে আপনি জানতে পারবেন কে কার প্রতীক নিয়ে মনোনয়ন সিম্বল চাইছে। কিন্তু 182টাতে লড়বো আমি এবং আমার জোট সঙ্গী যারা হবে। আর 294 তো কংগ্রেসের জন্য, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জন্য খোলা আছে। তৃণমূল তো 294 লড়বে, বিজেপিও 294 লড়ুক, কোনো অসুবিধা নেই। লড়াই হোক না, অল আউট লড়াই হোক। বাংলার মানুষ কাকে বেছে নেয়, কার দিকে ভোট দেয়, সেটা দেখা হোক না পরীক্ষা করে, কোনো অসুবিধা নেই। পুরো জানুয়ারি মাস, কারণ ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে বা 20 তারিখের পরে যে কোনো দিন ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করবে। আমরা পুরোপুরি জানুয়ারির 31 তারিখের মধ্যে গোটা রাজ্যের কোন কোন সিটে আমরা আমাদের কার সঙ্গে জোট হবে, কে কে জোট করব, সেটাও যেমন ক্লিয়ার করব। পাশাপাশি 182টা সিটে টার্গেট আমরা প্রার্থী দেব। সেই 182-র মধ্যে আমাদের সঙ্গে জোটে যে থাকবে তারা কত আসন নেবে, আমি কত আসন নেব, সেটা বসে ঠিক করব। সেখানে সবার জন্য অপশন খোলা আছে। দেখুন, এর মধ্যে অনেক রাজনীতি আছে, সিএ নিয়ে অনেক বিতর্ক আছে। গত 2021-এর আগে সিএ করে গোটা বাংলার মানুষকে বিভ্রান্তি করা হয়েছিল, আবার এসব উঠবে। মতুয়াদের ক্ষেত্রে যে বিষয়, সে মতুয়ারা তো এখানকার ভারতের নাগরিক, তারা সিএ সার্টিফিকেট পাবে, তো এতে নতুন কিছু কি আছে? আমরা তো কেউ চাই না যে ভারতবাসী যারা ওখান থেকে এসছে তারা এখানে নাগরিকত্ব পাবে, এটা তো স্বাভাবিক বিষয়। এ নিয়ে তো আমাদের কোনো, এবং সিএ সার্টিফিকেট দিয়ে তারা এসআই এর নাম তুলতে পারবে। হ্যাঁ নিশ্চয়ই বলবে, অসুবিধা কোথায়? বলছে দুর্গাপুরে খোদ টিএমসি বিএলএ বাংলাদেশি, অভিযোগ স্থানীয়দের নাম উঠেছে খসড়া তালিকায়। হ্যাঁ, দুর্গাপুরে খোদ টিএমসির বিএলএ যিনি বাংলাদেশি, অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, তার নাম উঠেছে খসড়া তালিকায়। কি বলবো? খসড়া নাম উঠেছে, এমানেশন ফর্ম দিয়েছে তাকে, তাই তার নাম উঠেছে। যদি কারো ডিসপুট থাকে তাহলে তার বিরুদ্ধে সে বাংলাদেশি তার প্রমাণ করে দিলে তার নাম মাইনাস হয়ে যাবে, কেটে যাবে। খসড়া তালিকাটা তো ফাইনাল না, ফাইনাল তালিকাটা 7ই ফেব্রুয়ারি ওপেন হবে। তো কেউ যদি কোনোভাবে, যার ভারতীয় নাগরিক না, তার যদি নাম উঠে থাকে তাহলে তার কেউ কমপ্লেন করলেই তো নাম বাতিল হয়ে যাবে, হিয়ারিং এ বাতিল হয়ে যাবে, কমপ্লেনেরও দরকার হবে না। যাদের এই সম্বন্ধে ডিসপুট আছে তাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের এই যে 7ই ফেব্রুয়ারি, এই গোটা জানুয়ারি মাসটা তো তাদের জন্য হিয়ারিং নেবে। হিয়ারিং এ তাদের যদি তথ্য ভুল থাকে বা যদি অন্য দেশের নাগরিকত্ব প্রমাণ হয়, তাদের নাম বাদ যাবে। 58 লক্ষ সামথিং নাম বাদ গিয়েছে। তারপরে যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকায় এখনো ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো সংশোধন করা, হিয়ারিং করা, এটা তো ইলেকশন কমিশন সেই প্রক্রিয়ার মধ্যে আছে।
অসুবিধা কিচ্ছু নেই। এই যারা শাসক দল তারা সবসময় মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে, সবসময় বলছে এসআইআর করবো না, এসআইআর হলে এই হবে তাই হবে। বিজেপিও কি বলেছিল 1.5 কোটি নাম বাদ যাবে, আর তারা সবাই তৃণমূলকে ভোট দিয়েছে। আজকে লক্ষ্য করেন না কত হিন্দু লোকের নাম বাদ গিয়েছে, ওই ভবানীপুরে কত নাম বাদ গিয়েছে, নন্দীগ্রামেও 10,000 লোকের নাম বাদ গিয়েছে, কোথাও 44,000, কোথাও 41,000। ওই টালিগঞ্জ অরূপ বিশ্বাসে, ইন্দ্রনীল সেনের ওখানে, মমতা ব্যানার্জির ওখানে, চন্দ্রিমা ভট্টাচার্যের ওখানে, দেখুন না, তথ্য নেন না, তাহলে বুঝতে পেরে যাবেন। মুসলমান কেউ বেআইনি ভাবে এখানে কোনো কারণে কোটিতে 2, 4, লাখে 0.01% থাকতে পারে, তাদেরকে তারা কেউ পালিয়ে গিয়েছে, আর নাই তাদেরকে বিতাড়িত করে দেখ, কি আমাদের অসুবিধা? আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান দীর্ঘদিন ধরে 14-15 পুরুষ ধরে যারা এখানে বসবাস করছে, তারাই তাদের উত্তরসূরি হিসেবে অ্যানোমিনেশন ফর্মটা পেয়েছে, ফর্ম ফিল আপ করে দিয়েছে, নাম উঠে গিয়েছে, খসড়া তালিকা টাঙানো আছে, আবার তাদের নাম থাকবে। এতে ভয় পাওয়ার কি আছে? আর এর বিরোধিতা করার বাকি আছে? ইলেকশন কমিশনের মোরাল ডিউটি হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তি রেখে ভোটার লিস্টদের কোনো ভুয়ো নাম না রাখা, কোনো ডেথ কেস ব্যক্তির নাম না রাখা, কারো ডবল নাম না থাকা। এটা ইলেকশন কমিশনের কাজ, সেই কাজ তারা করছে, আমাদের আপত্তি করার কি আছে?